খবরের শিরোনাম বা রাজনৈতিক বিতর্কের আড়ালে পশ্চিমবঙ্গের একেবারে এক কোণে থাকা কুমারগঞ্জের মাটিতে কিন্তু অন্য একটা গল্প তৈরি হচ্ছে। দেখুন, এটা কোনো মামুলি রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটা হলো ডেটা আর তথ্যের আয়না দিয়ে দেখা এক বাস্তবতার ব্যবচ্ছেদ, যা আমাদের দেখাবে সাধারণ মানুষের আসল চাহিদাগুলো কিভাবে ভোটের সব হিসাব নিকাশ একদম পাল্টে দিতে পারে। চলুন একসাথে এই রাজনৈতিক রহস্যের জট খোলা যাক। আজ আমরা কুমারগঞ্জের একেবারে মাটির বাস্তবতা থেকে শুরু করব। তারপর দেখব সেখানকার নাটকীয় রাজনৈতিক পরিবর্তনটা, ভোটের ফলাফলের পেছনের কারণগুলো কি কি, আর সবশেষে ভবিষ্যতের জন্য একটা কার্যকরী নীলনকশা নিয়েও কথা বলব। যে কোনো জায়গার রাজনীতি যদি বুঝতে হয় তাহলে সবার আগে সেখানকার মানুষের জীবনযাত্রাটাকে বুঝতে হবে, তাই না? তাই আমাদের এই যাত্রার শুরুটাও হচ্ছে কুমারগঞ্জের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দিকে একবার ভালোভাবে নজর দিয়ে। এই যে কুমারগঞ্জ, এটা দক্ষিণ দিনাজপুর জেলার একটা বেশ প্রত্যন্ত গ্রামীণ এলাকা। এর ভৌগোলিক অবস্থানটাই কিন্তু এখানকার রাজনীতিক গল্পকে একটা অন্য মাত্রা দেয়, যা শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে, একেবারে নিজস্ব ছন্দে চলে। কুমারগঞ্জের সামাজিক বুননটা কিন্তু বেশ বৈচিত্র্যময়। এখানে দেখুন, প্রায় ৬৪% হিন্দু আর ৩৪% মুসলিম সম্প্রদায়ের বাস। জনসংখ্যার একটা বেশ বড় অংশ, প্রায় ২৬% তপশিলি জাতি আর ১৭% তপশিলি উপজাতির মানুষ, মানে নমশূদ্র, রাজবংশী এবং সাঁওতালদের মতো বিভিন্ন সম্প্রদায়ের বাস এখানে। আর এই বৈচিত্র্যই এখানকার মানুষের আকাঙ্ক্ষা আর উদ্বেগকে একটা নির্দিষ্ট রূপ দেয়। এখানকার মানুষের প্রতিদিনের জীবনের লড়াইটা ঠিক কোথায় দেখুন। প্রথমত আত্রেয়ী নদীর বন্যা, যা প্রতি বছর তাদের ফসল আর ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। এর সাথে আছে খারাপ রাস্তা, যুবকদের মধ্যে বেকারত্ব আর কৃষি সংকট। আর এই সব কিছুর ওপরে যোগ হয়েছে দুর্নীতি আর রেশনের চালের মান নিয়ে রোজগার অভিযোগ, যা তাদের জীবনকে আরও অনেক বেশি কঠিন করে তুলেছে। মানুষের জীবনযাত্রার এই কঠিন ছবিটা মাথায় রেখে এবার চলুন সরাসরি ভোটের অঙ্কে আসা যাক। সংখ্যাগুলো ঠিক কোন দিকে ইঙ্গিত দিচ্ছে সেটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। এখানে একটা অসাধারণ রাজনৈতিক পরিবর্তনের গল্প লুকিয়ে আছে। ভাবুন একবার, ২০১৬ সালে বিজেপির ভোট ছিল মাত্র ২২,১৪৪, আর ২০২১-এ এসে সেই সংখ্যাটা প্রায় ৩ গুণ বেড়ে দাঁড়াল ৬০,৩৯৬। এটা কিন্তু শুধু সংখ্যার বদল নয়, এটা একটা বিরাট রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত। এই পরিবর্তনের মাত্রাটা বুঝতে শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট। মাত্র ৫ বছরের মধ্যে বিজেপির ভোট শেয়ার বেড়েছে 20.6%। রাজনীতির মাঠে এটাকে একটা ভূমিকম্পের মতোই বলা চলে। আসল প্রশ্নটা হল, এই যে এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন, এর পেছনের আসল কারণটা কি? মাটির গভীরে ঠিক কি এমন ঘটছিল যা ভোটের বাক্সে এই রকম একটা আলোড়ন তৈরি করে দিল? চলুন এবার আমরা এই ফলাফলের গভীরে ডুব দিই, সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি, যা ভোটারদের মনকে এই পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছে। একদিকে ক্ষমতাসীন দলের হাতে আছে রাজ্য সরকারের ক্ষমতা আর তাদের নানা কল্যাণমূলক প্রকল্প, কিন্তু অন্যদিকে স্থানীয় স্তরে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করতে পারা আর দুর্নীতির অভিযোগগুলোই তাদের দুর্বল জায়গা। আর চ্যালেঞ্জার মানে বিজেপির শক্তি হল তাদের ক্রমবর্ধমান সংগঠন আর স্থানীয় মানুষের মনে জমে থাকা ক্ষোভকে কাজে লাগানোর ক্ষমতা। ক্ষমতাধীন দলের কাজের খতিয়ান যদি আমরা এই স্কোর কার্ডে দেখি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। কল্যাণমূলক প্রকল্পের রেটিং মাঝারি, পরিকাঠামোতে নিম্ন মাঝারি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস, যেখানে রেটিংটা নিম্ন। আর এই বিশ্বাসের অভাবটাই কিন্তু তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণ অনুঘটকের মতো কাজ করেছে। যেমন চাকরি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ নিয়ে ব্যাপক ক্ষোভ, নির্বাচন পরবর্তী হিংসার কারণে তৈরি হওয়া ভয় আর বেকার যুবকদের হতাশা, এই সবকিছুই প্রতিষ্ঠান বিরোধিতার আগুনে ঘি ঢেলেছে। আর তার ফলেই প্রায় ২০-২৫% ভোটার দোদুল্যমান হয়ে পড়েছিল। তারা একটা বিকল্প খুঁজছিল। এই রকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে আমাদের সংবিধানের একটা মূল কথা কিন্তু মনে রাখা খুব দরকার। সেটা হলো ব্যক্তির মর্যাদা এবং তথ্যের ভিত্তিতে সুস্থ বিতর্ক। যখন অভিযোগ অনেক বেশি থাকে, তখন একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কথা শোনা এবং আলোচনা করাটাই একটা সুস্থ গণতন্ত্রের আসল পরিচয়। বেশ, সমস্যাগুলো তো আমরা দেখলাম, এবার একটু সমাধানের দিকে তাকানো যাক, তাই না?
চলুন এমন একটা তথ্যভিত্তিক পরিকল্পনার কথা ভাবি যেটা কুমারগঞ্জের মূল সমস্যাগুলো সত্যি সমাধান করতে পারে। এই যে প্রস্তাবিত উন্নয়নের নীলনকশা, এর 3টে মূল স্তম্ভ রয়েছে। প্রথমত, যোগাযোগ ব্যবস্থা আর কর্মসংস্থান বাড়ানো। দ্বিতীয়ত, বন্যা থেকে সুরক্ষা নিশ্চিত করা। আর তৃতীয়ত, স্বাস্থ্য আর পানীয় জলের সুবিধা আরও ভালো করা। এটা একটা পরিষ্কার আর কার্যকর কৌশল হতে পারে। প্রথম প্রকল্পটা দেখুন, সব পঞ্চায়েত রাস্তার উন্নয়ন। এর জন্য খরচ হতে পারে 15 থেকে 20 কোটি টাকা। কিন্তু এর বদলে কি পাওয়া যাবে? যাতায়াতের সময় 30% কমে যাবে, আর কৃষকদের জন্য তাদের ফসল বাজারে পৌঁছে দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এটা একটা খুবই বাস্তবসম্মত বিনিয়োগ। দ্বিতীয় প্রকল্পটা হল নদীর বাঁধ তৈরি আর মেরামত করা। 10 কোটি টাকার এই প্রকল্পটা প্রায় 20,000 মানুষকে বন্যার হাত থেকে বাঁচাবে এবং প্রতি বছর প্রায় 5 কোটি টাকার ফসলের ক্ষতি আটকাবে। মানে হাজার হাজার পরিবারের জন্য অর্থনৈতিক স্থিরতা আর সুরক্ষা নিয়ে আসবে। আর 3 নম্বর প্রকল্পটা সরাসরি মানুষের স্বাস্থ্য আর সম্মানের সঙ্গে জড়িত। পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ আর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন। 8 কোটি টাকার এই প্রকল্পটা জলের অভাব তো দূর করবেই, সাথে মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকেও নিশ্চিত করবে। তো এতক্ষণ ধরে আমরা যে ডেটা আর তথ্য নিয়ে বিশ্লেষণ করলাম, তার থেকে আসল শিক্ষাটা কি? চলুন এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসি। পুরো আলোচনার সারমর্মটা বোধহয় এই একটা লাইনেই বলা যায়। ভোটারদের অভিযোগ আর সত্যিকারের সুশাসনের মধ্যে যে সেতু, সেটা 3টে জিনিস দিয়ে তৈরি হয়: সঠিক তথ্য, প্রতিশ্রুতি পূরণ আর মানুষের বিশ্বাস অর্জন। কুমারগঞ্জের এই গল্পটা কিন্তু শুধু একটা নির্বাচনের হারজিতের কাহিনী নয়, এটা তার চেয়েও অনেক বড়। এটা এমন এক সম্প্রদায়ের কথা যারা চায় তাদের দৈনন্দিন জীবনের আসল সমস্যাগুলো শুধু কথার কথা না হয়ে থাকুক, বরং নক্কর কাজের মাধ্যমে সেগুলোর সমাধান হোক। এটা আসলে জবাবদিহিতা আর ফলাফলের জন্য একটা জোরালো গণতান্ত্রিক দাবি। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। যে সমাজ প্রতিনিয়ত গভীর সামাজিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের মন এবং বিশ্বাস কি শুধু ডেটা আর পরিকল্পনার মাধ্যমে জয় করা সত্যি সম্ভব? এই প্রশ্নটা কিন্তু শুধু কুমারগঞ্জের জন্য নয়, আমাদের সবার গণতন্ত্র